রোহিঙ্গা সংকটের প্রধান সমাধান প্রত্যাবাসন বললেন জাতিসংঘ মহাসচিব। খাদ্য সহায়তা অব্যাহত রাখতে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান। সংস্কার সীমিত হলে ডিসেম্বরে নির্বাচন, বড় হলে আগামী বছরের জুনে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে জানালেন ডক্টর ইউনুস। প্রতিদিনই ঘটছে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বাড়ানোর তাগিদ। তদন্তে তাড়াহুড়োয় পার পেতে পারে প্রকৃত দোষীরা। 90 দিনের মধ্যে যে বিচার শেষ করার কথা বলা হয়েছে, তাহলে সেটা যদি হয় তাহলে একটা যুক্তিযুক্ত টাইম হবে। প্রতিটি মা বোন কন্যার নিরাপত্তা সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের। নিপীড়নের বিরুদ্ধে আইনি সহায়তা সেল গঠন। নওগাঁয় ঊর্ধ্বমুখী চালের বাজার, কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে সরু চালের দাম। ধানের সরবরাহ কমাকে দায়ী করলেন মিল মালিকরা। চাউলের মূল্য 78 থেকে 80 টাকা, যেটি গত সপ্তাহে ছিল 75-76 টাকা, অর্থাৎ কেজিতে 2 টাকা থেকে 3 টাকা বৃদ্ধি পেয়েছে। এবং রাজশাহীতে টেসেবের পণ্য সংগ্রহে লম্বা লাইন, কর্ম হারিয়ে মানবেতর জীবন অনেকের, সামাজিক সুরক্ষা বলে বাড়ানোর পরামর্শ। দেখছিলেন শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সঙ্গে রয়েছে আমি অতশীষে। এবারে বিস্তারিত। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরতে চাওয়ার স্পষ্ট বার্তা পেয়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে এ কথা জানান তিনি। বলেন, জাতিসংঘ সহ ইউরোপের বিভিন্ন দেশ অর্থায়ন সংকুচিত করায় ক্যাম্পে খাদ্য সহায়তা হুমকির মুখে পড়েছে। খাদ্য সহায়তা নিশ্চিত আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কথা বলার আশ্বাস দেন তিনি। পরে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার আয়োজনে অংশ নেন ডক্টর ইউনুস ও গুতেরেস। সহকর্মী সাইফুল রিপনের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। শুক্রবার দুপুরে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে সোয়া 2টায় উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পৌঁছান গুতেরেস। ফেন্সি লার্নিং সেন্টার ও রোহিঙ্গা শরণার্থীদের আবাসস্থল পরিদর্শন করেন তিনি। কথা বলেন রোহিঙ্গাদের সঙ্গে। এ সময় আরাকানে সংঘটিত গণহত্যার বিচার ও নিজ দেশে ফিরে যাওয়ার আকুতি জানান রোহিঙ্গারা। পরে রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার পরিদর্শন করেন গুতেরেস। মত বিনিময় করেন সেন্টারটির পরিচালকদের সঙ্গে। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গুতেরেস। বলেন, এই সফরে দুটো স্পষ্ট বার্তা পেয়েছেন। প্রথমত, রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায়। দ্বিতীয়ত, তারা ক্যাম্পে উন্নত পরিবেশ চায়। And in this visit, I already heard 2 clear messages. First, Rohingyas want to go back to Myanmar. It's essential that the international community does everything to make sure that peace is reestablished in Myanmar and that the rights of the Rohingyas are respected, that discrimination and persecution like the one that we witnessed in the past will end. And second, they want better conditions in the camp. এ সময় জাতিসংঘ মহাসচিব আরো বলেন, জাতিসংঘ সহ ইউরোপের বিভিন্ন দেশ মানবতার সেবায় অর্থায়ন সংকুচিত করায় রোহিঙ্গা ক্যাম্পের খাদ্য সহায়তার বিষয়টিও হুমকির মুখে পড়েছে। রোহিঙ্গাদের খাদ্য সহায়তা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কথা বলার আশ্বাস দেন তিনি। পরে ডক্টর ইউনুস ও অ্যান্তোনিও গুতেরেস লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেন। এ সময় রোহিঙ্গা জনগোষ্ঠীর কষ্ট কমিয়ে আনতে প্রচেষ্টার জন্য গুতেরেসের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। বলেন, সামনের ঈদে যাতে রোহিঙ্গারা নিজ বাড়িতে ঈদ করতে পারে সে চেষ্টা করা হবে। আন্তরিকভাবে ইয়ান পূরণ করছে চেষ্টা করে গিয়ে এখন মনে হচ্ছে দেখে না কষ্ট এ কথা ওনার কাছে দৌড়িয়েছে যে ওনার থেকে সাহস হয়ে পেলাই আবার দুনিয়ার সামনে লড়াই করিব যাতে অন্যরা শান্তিপূর্ণভাবে অন্যরা অন্য দেশে পৌঁছে দিতে পারে। তো এন খুশির দিনের কথা নয়, এন মস্ত বড় খুশির কথা। এই খুশির কথা ইয়ান আজি আরা অনুভব করি, আরা তারা ভীষণভাবে ধন্যবাদ জানাই, শুক্রিয়া জানাই। এই দায়িত্ব তারা তো তারে ন হই তারা কইলে কোনো দেশে আনিতে পারেন না, তার দেশত এনে বন জঙ্গল ভিতর ঢুকাইতে পারিব না। সাম্যর বছর ঈদের সময় যেন অনার বাড়ির মিতে তাই ইউনিটি 71 হন এবং দাদা দাদির খবরের কাছে তাই অনেক তার সম্বর্ধনা দেন। ইফতারে অংশ নিয়ে ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা জানান জাতিসংঘ মহাসচিব। বলেন, অ্যান্টি মুসলিম অ্যাক্টিভিটির অংশ হিসেবে অনেক স্থানেই নৃশংসতা চলছে। This is the holy month of Ramadan, the month of solidarity. It would be unacceptable that in the month of solidarity the international community would reduce the support to the Rohingyas in Bangladesh. We will do everything not to make it happen. এ সময় রোহিঙ্গাদের দুর্দশা লাঘবে আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আশ্বাস দেন গুতেরেস। নিউজ ডেস্ক, দেশ টিভি।
সংস্কার প্যাকেজ ছোট হলে ভোট ডিসেম্বরে আর বড় হলে ভোট আগামী বছর জুনে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার ঢাকার তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে কথা বলেন তিনি। এ সময় রাষ্ট্র সংস্কারে ডক্টর ইউনূসের উদ্যোগের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন জাতিসংঘ মহাসচিব। এদিকে কক্সবাজারের স্থানীয়দের সঙ্গে মত বিনিময় সভা, খুরুশকুল পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন সহ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা। কায়েস রাহাতের রিপোর্ট। চলতি বছরের ডিসেম্বরে কিংবা আগামী বছরের জুনে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, রাজনৈতিক দলগুলো যদি সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ নিয়ে একমত হয় তবে নির্বাচন ডিসেম্বরে হতে পারে। শুক্রবার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। পরে কক্সবাজারে নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করে কাজের অগ্রগতির খোঁজ খবর নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কক্সবাজারে বিআইএএম অডিটোরিয়ামে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে বলেন, কক্সবাজার কেবল পর্যটন শহরই নয়, বরং অর্থনীতিরও কেন্দ্র। পর্যটন কেন্দ্র পর্যটনের কথা বারবার করার দরকার নেই। এবার বিরাট অর্থনৈতিক শক্তি এই কক্সবাজার, এই শ্রমিকেরা খেয়াল করে পর্যটন করছে। 2 দিন করবে তো কক্সবাজার প্রযুক্তির শহর, প্রযুক্তির নগর হতে পারে। কে মানা করবে এটাতে? যদি আমরা এটা ফেলে জিনিসটার ভেতরে ঢুকে যাই, কাজে সুযোগ আসতেছে, সুযোগগুলো ধরার কেউ তো সরকার এসে আপনাকে ধরিয়ে দেবে না। এ সময় 253 একর জায়গা নিয়ে গঠিত কক্সবাজার খুরুশকুলে জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রকল্পে যেন কোনো অনিয়ম দুর্নীতি না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। মাগুরার শ্রীপুরের জারিয়া গ্রামে নিহত শিশুটির পরিবারের শোকের মাতম থামছেই না। পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে যান বিএনপির নেতারা, আশ্বাস দেন সহযোগিতার। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শোককে শক্তিতে রূপান্তর করে দেশ থেকে ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধের দাবি জানান। এদিকে দ্বিতীয় দিনে অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। সহকর্মী পঙ্কজ রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। সোনাইকুন্দি ঈদগাহ ও গোরস্থানে এক বৃদ্ধের কবর খুঁড়ছেন গোরখোদক সুলতান মাহমুদ। এর আগে পাশবিক নির্যাতনে নিহত 8 বছরের শিশুর কবর খুঁড়তে যেন হাত অবশ হয়ে আসছিল তার। রাতে জানাজা শেষে বিক্ষুব্ধ জনতা ধর্ষণে অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। সকালে ধ্বংসস্তূপ দেখতে এসে ধর্ষণে জড়িতদের দ্রুত বিচার দাবি করেন এলাকাবাসী। এদেরকে সঠিক ইসলামিক কায়দায় আমার মনে হয় শাস্তি হওয়া উচিত। মাটির নিচে অর্ধেক পুঁতে পাথর মেরে এদেরকে শাস্তি হওয়া উচিত। আমরা সুষ্ঠু বিচার পাই না বলে এই ঘটনাগুলো ঘটে। ওনার এমন দৃষ্টান্ত হোক যে সারা বিশ্বের মানুষ দেখুক। আসলে এর বিচারটা এমন ভাবে হওয়া উচিত যে ভবিষ্যতে আর কোনো ধরনের ধর্ষক বা অপরাধী এই ধরনের কোনো কাজ করতে না পারে। এরপর সকাল থেকে শিশুটির বাবা মায়ের সাথে দেখা করতে তাদের জারিয়া গ্রামের বাড়িতে আসেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা শোককে শক্তিতে রূপ দিয়ে দেশ থেকে ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধের দাবি জানান। ওনারা যদি একটা এই বিচারটা যদি দৃশ্যমান করতে পারেন তাহলে তো অন্যান্য ধর্ষকরা 10 বার চিন্তা করবে। এই সরকার অন্তত নারী নিরাপত্তার ব্যাপারে চিন্তা করবে এবং শিশুদের নিরাপত্তার ব্যাপারেও চিন্তা করবে। দেশে আর যেন কোনো শিশু ও নারী মাগুরার শিশুর মতো পাশবিক আচরণের শিকার না হন, সে প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জে 7 বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবার ও স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় মামলা করেছেন শিশুটির বাবা। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তের পরিবার। লালমনিরহাটে 7 বছর বয়সী শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জহুরুল মোল্লা নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বগুড়ার শাহজাহানপুরে খালুর বিরুদ্ধে শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই ব্যক্তি পলাতক। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 8 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সেলিম উদ্দিন নামে এক দোকানিকে গণপিটুনি দিয়েছে পুলিশ জনতা। শুক্রবার সকালে সিদ্ধিরগঞ্জের আটি গ্রামে ঘটনা ঘটে। এদিকে মেহেরপুরে 9 বছরের শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় জড়িতরা তদন্ত অফিসারের সহযোগিতায় জামিন পেয়েছে এমন অভিযোগে সদর থানা ঘেরাও করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
অর্ধেকটা মিলে রাখছে কি ভাই তারপরে মায়ের কেসের দাম হয়ে গেছে মায়ের কান্দা শিকার মারার পরে গত 10 তারিখে তার খালুর দ্বারা রাত 11:30টার সময় সে মানে শারীরিকভাবে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা তার মা আমাকে বলল। তার মায়ের অভিযোগের প্রেক্ষিতে মামলা হয়েছে। নারী নির্যাতন ও ধর্ষণ রোধে আইন সংশোধন করে দ্রুত বিচারের চেয়ে সচেতনতা ও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা জরুরি বলে মত দিয়েছেন সিনিয়র আইনজীবীরা। নারী ও শিশু নির্যাতন মামলার তদন্ত 15 দিনে শেষ করার বিধান নিয়েও আপত্তি জানিয়েছেন তারা। সাবরিনা মজুমদারের বিশেষ প্রতিবেদন। মাগুরায় 8 বছরের এক শিশু ধর্ষণ সহ একাধিক ধর্ষণ সহিংসতার ঘটনায় উত্তাল সারা দেশ। জড়িতদের বিচার দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ করছে মানুষ। তথ্য বিশ্লেষণ করে দেখা যায় চলতি বছরের প্রথম 2 মাসে ধর্ষণের সংখ্যা 100 করছে। এর মধ্যে জানুয়ারিতে ঘটে কমপক্ষে 42টি ঘটনা, ফেব্রুয়ারিতে তা বেড়ে 57তে থেকে। এমন সহিংসতা থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও। গেল 2 মাসে কমপক্ষে 25 শিশু ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয়েছে। ধর্ষণ ও নারী নির্যাতনের বিচার দ্রুত শেষ করতে 15 দিনের মধ্যে মামলার তদন্ত এবং 90 দিনের মধ্যে বিচার কাজ শেষ করতে আইন সংশোধন করতে যাচ্ছে সরকার। এই যে তদন্তের সময় সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি। আগে ছিল 30 দিন, এখন আমরা 15 দিন করে দিচ্ছি। বিচারের জন্য আগে সময় ছিল সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি। 90 দিনের মধ্যে ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। তবে আইন সংশোধন নয়, বরং ধর্ষণ রোধে আগাম প্রতিরোধ ব্যবস্থায় পারে অপরাধ নিয়ন্ত্রণে, এমনটাই মনে করেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম। প্রকৃতপক্ষে কোনো শক্ত আইন করে কোনো অপরাধকে কখনো দমানো যায় না। সেজন্য প্রথমে সমাজকে ঠিক করতে হলে আইন নয়, দরকার হচ্ছে যে সামাজিক যে অস্থিরতা আছে সেগুলোকে দমন করা। দৃশ্যত শাস্তিগুলোকে জনগণের মাঝে দেখাতে হবে যে এই অপরাধগুলো করলে এই শাস্তি হয়। ন্যায় বিচারের স্বার্থে প্রয়োজনীয় সময় নিয়ে তদন্তের পরামর্শ দেন আরেক আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। জানান তাড়াহুড়ো করলে পার পেতে পারে অপরাধীরা। 15 দিনের মধ্যে আপনার এই যে তদন্ত শেষ করার জন্য এক ধরনের চাপ তৈরি করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে, তারা সেটা না করে দেখবেন যে কোনো না কোনোভাবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে হলেও মামলা শেষ করার বা কৃতিত্ব জাহির করার চেষ্টা করবেন। একটা রিজনেবল টাইম, অ্যাটলিস্ট 30 ডেজের টাইম যদি আপনি তদন্তের জন্য রাখেন এবং 90 দিনের মধ্যে যে বিচার শেষ করার কথা বলা হয়েছে, তাহলে সেটা যদি হয় তাহলে একটা যুক্তিযুক্ত টাইম হবে। বিদ্যমান কিংবা সংশোধিত যে আইনি হোক, সুষ্ঠু বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করা না গেলে ধর্ষণ ও যৌন নিপীড়নের বন্ধ হবে না বলেই মনে করেন আইনজীবীরা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। দেশের প্রতিটি নারীর নিরাপত্তায় অন্তর্বর্তী সরকারে শিগগির ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে এই আহ্বান জানান তিনি। বলেন, বাংলাদেশে 8 বছর বয়সী এক শিশুর ধর্ষণের পর মর্মান্তিক মৃত্যু আমাদের সবাইকে দুঃখ, লজ্জা ও শোকার্ত করেছে। দেশের শিশু ও নারীদের কখনোই সহিংসতা, নিপীড়ন ও হয়রানির মুখোমুখি হওয়া উচিত না। রাজনীতি থেকে দেশ বড় হলেও রাজনীতিবিদরা তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, রাজনীতিবিদদের সমালোচনা করতে বাধা নেই, তবে সবকিছুর ঊর্ধ্বে দেশের স্বার্থ। এ সময় গণমাধ্যম কর্মীদের সুষ্ঠু সাংবাদিকতারও আহ্বান জানান জামায়াত আমির। রাজনীতির স্লোগানটা যদি সত্যি এমন হয়ে থাকে যে আমার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, তাহলে দেশেরটাই বড় করে দেখার কথা ছিল। কিন্তু বাস্তবে রাজনীতিবিদরা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে এটার প্রমাণ তুলে ধরতে পারেননি। আপনার সমালোচনা আপনার ভাষাই করুন, আপনি যে ভাষাটা পছন্দ করেন, আপনার কৌশলে আপনি করুন, যে কৌশল আপনি নিজের জন্য, আপনার গণমাধ্যমের জন্য উপকারী মনে করেন। তবে সব কিছুর ঊর্ধ্বে আমরা যেন দেশের স্বার্থটাকে বিবেচনায় রাখি। জালিয়াতি করে বোনের নামে সম্পত্তি দিতে চেয়েছিলেন শেখ হাসিনার ভাগ্নি এবং সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক।
বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। রায়হান কবির শুভ্রর ডেস্ক রিপোর্ট। বিতর্ক যেন পিছু ছাড়ছে না শেখ হাসিনার ভাগ্নি সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের। আবারও নতুন করে শিরোনাম হলেন ব্রিটিশ গণমাধ্যমের। জালিয়াতি করে বোনের নামে সম্পত্তি দিতে চেয়েছিলেন টিউলিপ সিদ্দিক। স্থানীয় সময় বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। দুর্নীতি দমন কমিশন দুদকের কাছ থেকে পাওয়া নথির ভিত্তিতে ভুয়া নোটারি ব্যবহার করে গুলশানের একটি ফ্ল্যাট বোন আজমিনা সিদ্দিকের নামে হস্তান্তর করেন টিউলিপ। এ বিষয়ে খোঁজ নিয়ে দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নির বানানো ওই নথিটি 2015 সালের। সেটি ব্যবহার করে পরবর্তীতে তার বোনকে গুলশানের একটি ফ্ল্যাট হস্তান্তর করা হয়। রাষ্ট্রীয় মালিকানাধীন জমির অবৈধ বরাদ্দের অভিযোগের তদন্তের অংশ হিসেবে দুদক এই অভিযোগ তুলেছে বলে জানিয়েছে ব্রিটিশ এ সংবাদ মাধ্যম। ওই নোটারি নথিতে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী সিরাজুল ইসলামের সিল ব্যবহার করা হয়। তবে স্বাক্ষরের বিষয়টি অস্বীকার করেন আইনজীবী সিরাজ। টিউলিপ কিংবা আজমিনা সিদ্দিকের সাথে তার আগে কোনো পরিচয় ছিল না বলেও জানান তিনি। এর আগে যুক্তরাজ্যে টিউলিপের ফ্ল্যাটের মালিকানা সহ নানা দুর্নীতি নিয়ে প্রথম খবর প্রকাশ করে ফিনান্সিয়াল টাইমস। ওই প্রতিবেদনের পর নানা অনিয়মের অভিযোগ ও রাজনৈতিক বিতর্কের চাপে গেল জানুয়ারিতে যুক্তরাজ্যের সরকারি পদ থেকে পদত্যাগ করেন তিনি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। ট্রেনের ঈদযাত্রায় এবারই প্রথম 100% টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। শুক্রবার সকাল 8টা থেকে শুরু হয়ে সকাল 10টা পর্যন্ত বিক্রি হচ্ছে পশ্চিমাঞ্চলের 85% টিকিট। রেল কর্তৃপক্ষ বলছে, কালোবাজারি ও ভোগান্তি কমাতে যার এনআইডি দিয়ে টিকিট কেনা হবে শুধুমাত্র তিনিই ভ্রমণ করতে পারবেন। এছাড়াও কয়েকটি রুটে স্পেশাল ট্রেন চললেও সক্ষমতার চেয়ে অতিরিক্ত টিকিট বিক্রি করা সম্ভব নয় বলে জানায় কর্তৃপক্ষ। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন। ঈদকে সামনে রেখে শুক্রবার শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। 100% টিকিট মিলছে অনলাইনে। কমলাপুরে নেই সেই চিরচেনা ভিড়। অনলাইনে টিকিট বিক্রিতে স্বস্তি মিললেও কাউন্টারে টিকিট বিক্রি না হওয়ায় নিম্ন আয়ের মানুষ বঞ্চিত হবে বলে মনে করছেন অনেকেই। এখানে বললো অনলাইনে টিকিট দিচ্ছে, এখন অনলাইনে তো আমি বুঝি না, জানি না অনলাইন বিষয় কি, হেই বুঝতে পাই না। মোবাইল যাদের টাচ মোবাইল আছে তাদের অনলাইন সম্বন্ধে বুঝবে, আর যারা টাচ মোবাইল নাই তারা অনেকে টাচ মোবাইল চালাতেও পারে না, অনলাইনের মধ্যে বুঝতেও পারে না। আপনার সবাই অনলাইনে টিকিট অ্যাভেলেবেল ব্যবহার করতে পারতেছে না, সেক্ষেত্রে আমাদের জন্য এটা একটা দুঃখজনক বিষয়। কর্তৃপক্ষ বলছে 43 জোড়া আন্তনগরের পাশাপাশি চলবে স্পেশাল ট্রেন। প্রয়োজনে যুক্ত হবে অতিরিক্ত বগি। তবে 6 লাখের বেশি চাহিদা থাকলেও রেলের সক্ষমতা মাত্র 55,000। প্রত্যেকবারের মতো স্পেশাল ট্রেন পরিচালনা করতেছি এবং আমাদের যে সকল আন্তনগর ট্রেন আছে ওই সকল আন্তনগর ট্রেনের সাথে কিছু এক্সট্রা বগি সংযোজনের ব্যবস্থা নিয়েছি। 55 থেকে 60,000 যাত্রী পরিবহন করার আমাদের ক্যাপাসিটি। সেক্ষেত্রে আমাদের যদি 6 লাখ যাত্রী টিকিট চায়, সেক্ষেত্রে এত আমরা সবাইকে টিকিট দেওয়া সম্ভব হবে না। অন্যদিকে কালোবাজারি ঠেকাতে এনআইডির সঙ্গে মিলতে হবে টিকিটের তথ্য। টিকিট চেকিং এর কঠোরতার কথাও বলেন তিনি। 100% অনলাইন সিস্টেম করার মূল কারণটা হলো যে সাধারণ যাত্রীরা যাতে নিজেদের এনআইডি দিয়ে নিজেরা টিকিটটা সংগ্রহ করতে পারে। কয়েকটা স্তরে চেকিং হয়, চেকিং প্রোগ্রাম প্ল্যাটফর্মে প্রবেশের মুখে সেখানে হচ্ছে, আবার আমাদের যখন ট্রেন একেবারে স্টেশনের ভিতরে যখন প্রবেশ করতেন সেখানে হচ্ছে, আবার আমাদের ট্রেন চেকিংটা হচ্ছে। এখন পর্যন্ত টিকিট না পাওয়ার কোনো অভিযোগ আসেনি জানিয়ে প্রথম 2 ঘন্টায় 85% টিকিট বিক্রির কথা জানান কমলাপুরের স্টেশন ম্যানেজার। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। ঈদের 2 সপ্তাহ বাকি থাকলেও শপিং মলগুলোতে জমে উঠেছে কেনাকাটা। শুক্রবার ছুটির দিন হয় ক্রেতারা ভিড় করে দোকানগুলো থেকে পোশাক কেনাকাটা করেন। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও পোশাক কেনায় আনন্দের কমতি ছিল না ক্রেতাদের মধ্যে। আর বিক্রি ভালো হয় খুশি বিক্রেতারাও। মাকদুরা মিতির রিপোর্ট, জানাচ্ছেন জুবায়ের নূর। ঈদুল ফিতরের বেশ কিছুদিন বাকি থাকলেও শপিং মলগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। শুক্রবার ছুটির দিন হওয়ায় বাংলাদেশের সবচেয়ে বড় শপিং মল যমুনা ফিউচার পার্কে ছিল উপচে পড়া ভিড়। এবারের ঈদ পড়বে গরমের সময়, এজন্য ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে সুতির আরামদায়ক পোশাক।
যেহেতু অনেক গরমে কটনটা খুব কমফোর্টেবল হবে, এই জন্য এগুলির মধ্যে দেখছি। কেনাকাটা তো মাত্র স্টার্ট করলাম, বাচ্চাদেরটা এখনো অনেক বাকি রয়ে গেছে। স্বতঃস্ফূর্তভাবে ঈদের কেনাকাটা করতে আসছে। বড়দের হাত ধরে এসেছে শিশুরাও। শিশুদের ঈদ মানেই নতুন পোশাক আর হাসি মুখ। এই হাসিটাই বলে দেয় ঈদের আনন্দ পূর্ণতা পায় নতুন পোশাকে। এবারের ঈদে শিশুদের কালেকশনে এসেছে ভিন্নতা। কাটিং, ডিজাইন আর রঙের ক্ষেত্রে দেখা যাচ্ছে নতুন ধারা। স্যান্ডেল কিনেছি, পাঞ্জাবি, টি শার্ট, পোলো শার্ট। শপিং এ আসছি ড্রেস কেনার জন্য। বাবার সাথে ড্রেস কিনবো, এখনো কিনি নাই। পাঞ্জাবি, গেঞ্জি, প্যান্ট, ঘড়ি, জুতা কিনেছি, প্যান্ট কিনেছি। বিক্রি ভালো হওয়ায় সন্তুষ্ট বিক্রেতারা। সামনের দিনগুলোতে কেনাকাটায় আরও ভিড় বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। এখন বাড়ছে, এতদিন ছিল না আর কি। এখন আর কি শুরু হয়েছে আর কি কাস্টমারের শপিং করা। বাচ্চাদের সারারা গারারা যেটা বলে সেটা খুব ভালো প্রচলিত হচ্ছে, আর এটার সেলও ভালো। তবে পোশাকের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন বাজেটের মধ্যে মিলছে ভালো পোশাক, কেউ আবার অভিযোগ করছেন বাড়তি দামের। রিজনেবলই আছে, এই বছরটা তেমন একটা দাম বাড়ে নাই, আলহামদুলিল্লাহ ভালো। কোয়ালিটি ভালো, সেই অনুযায়ী দামের সাথে সামঞ্জস্যতা অসামঞ্জস্যতা খুব একটা বেশি না। ওদের এবার ব্যাটটা খুব পরিমাণে বেশি রাখা হচ্ছে। ছোট বাচ্চাদের যা জামা নিচ্ছি, মানে 50% ওদের ব্যাট নিয়ে নিচ্ছে, যার জন্য আমাদের দামটা একটু বেশি পড়ে যাচ্ছে আর কি। কালেকশন ভালোই, কেনার মতো, কিন্তু দাম একটু হাই। দাম নিয়ে কিছুটা মতভেদ থাকলেও ঈদবাজার জমজমাট। পোশাক কিনে খুশি ছোট বড় সবাই। জুবাইর নূর, দেশ টিভি, ঢাকা। রোজায় চাহিদা কম থাকলেও নওগাঁয় ঊর্ধ্বমুখী চালের বাজার। মোটা চালের দাম অপরিবর্তিত থাকলেও এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে সরু চালের দাম বেড়েছে কেজিতে 4 থেকে 5 টাকা পর্যন্ত। এতে নাভিশ্বাস সাধারণ মানুষের। মিল মালিকদের দাবি, বাজারে ধানের সরবরাহ কমে যাওয়ায় চালের দাম বেড়েছে। নওগাঁ প্রতিনিধি কাজী হাজি কামাল হোসেনের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন আলিয়াকাস আকাশ। রমজান মাসে স্বাভাবিকভাবেই চালের চাহিদা কম থাকে। তাছাড়া ঈদের পরেই শুরু হবে বড় মৌসুম। বিদেশ থেকে আমদানি করা চালও মিলছে বাজারে। এরপরেও নওগাঁয় আরেক দফায় বাড়ল সরু চালের দাম। পাইকারি বাজারে 50 কেজির বস্তায় 100 থেকে 150 টাকা পর্যন্ত বেড়েছে কাটারি ভোগ এবং জিরাশাইল চালের দাম। পাইকারি বাজারে দাম বাড়ায় এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। 4 থেকে 5 টাকা দাম বেড়ে প্রতি কেজি জিরাশাইল বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়, আর কাটারি ভোগ বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে। তবে বিদেশ থেকে চাল আমদানির পরেও আগের চড়া দামে বিক্রি হচ্ছে অন্যান্য চাল। খুচরা ব্যবসায়ীরা বলছেন পাইকারিতে বেশি দামে চাল কেনায় বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। পূর্বে ছিল আপনার 70 থেকে 75 টাকা কেজি, সেটা বর্তমানে 75 থেকে 80 টাকা কেজি। আর কাটারি নাজির শাল যেটা, সেটা 75 টাকা কেজি ছিল, সেটা বর্তমানে এখন 80 টাকা কেজি। চালের বাজার বৃদ্ধি হওয়ার কোনো যুক্তিগত কারণ নাই। পর্যাপ্ত পরিমাণের চাল আছে এবং বিদেশ থেকে আমদানি হচ্ছে। চাল আমদানির পরেও চালের দাম বৃদ্ধি পাওয়ায় চাল কিনতে গিয়ে নাবিশ্বাস ভোক্তাদের। তাদের দাবি, বাজার নিয়ন্ত্রণে প্রয়োজন নিয়মিত মনিটরিং। কেজি প্রতি 5 টাকা 6 টাকা করে বেড়ে গেছে। তা আমরা সাধারণ মানুষ কি করব? তাহলে সরকারের এটা মনিটর করা উচিত। আমরা প্রতিদিনই দেখতেছি আসতেছি আর চালের দাম বেড়ে যাচ্ছে। মিল মালিকরা বলছেন বাজারে সরু ধানের সরবরাহ কমায় চালের দাম বেড়েছে। দেশি জিরা এবং কাটারির মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। আপনার এই সপ্তাহে জিরা এবং কাটারির চাউলের মূল্য 78 থেকে 80 টাকা, যেটি গত সপ্তাহে ছিল 75-76 টাকা, অর্থাৎ কেজিতে 2 টাকা থেকে 3 টাকা বৃদ্ধি পেয়েছে। ধান চালের বাজার নিয়ন্ত্রণে সারা বছরই সার্বক্ষণিক মনিটরিং দেখতে চান ভোক্তারা। আলিয়াকাস আকাশ, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজশাহীতে নিত্যপণ্য সংগ্রহে টিসিবির ট্রাকে সাধারণ মানুষের ভিড় বাড়ছে। ভিক্ষুকদের সারিটাও দীর্ঘতর হচ্ছে। কর্ম হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেকে, ফলে সাহায্য চাওয়ার হাত পাতা মানুষের বাড়ছে। এসব মানুষের জীবন জীবিকা চালিয়ে নিতে সরকারি সামাজিক সুরক্ষা বলয় বাড়ানো, বৈষম্য দূর করার পরামর্শ উন্নয়ন কর্মীদের। রবিউল ইসলামের ছবিতে কাজী শাহিদের প্রতিবেদন। কাজের সন্ধানে ছুটে চলা মানুষগুলোর অপেক্ষা পথের ধারে। সংসার চলে না, হাত পাততেও দ্বিধা। অকপট স্বীকারোক্তি কষ্টে চলা মানুষগুলোর। যারা একটা সময় পাড়া মহল্লার দোকানে সদাই নিতেন, তারা দাঁড়িয়ে পড়ছেন টিসিবির লাইনে। সেখানেও প্রতিযোগিতা হতদরিদ্র মানুষগুলোর সঙ্গে, আর অতি দরিদ্ররা হাত পাচ্ছেন সাধারণের কাছে। লাইনে দাঁড়িয়েছে টিসিবির মাল লিয়ার লেগে,
গুড় চিনি তেল লিয়ার লাগে, বাসা বাড়িতে কাজ করি 1500 টাকা পাই, অতীত হয় না। এটা দেখলে বোঝা যাচ্ছে যে আসলে মানুষের অভাবটা কতটুকু, চাহিদাটা কতটুকু। এটা আমরা আসলে রাস্তাতে যখন ভ্রাম্যমাণ ভাবে দিচ্ছে তখন আমরা বুঝতে পারছি যে মানুষের অভাব এখনো আছে। হালে অর্থনৈতিক কর্মকাণ্ড অনেকটা স্থবির। নতুন করে কর্মসংস্থান বাড়েনি, যারা শ্রমিক তাদের আয় কমেছে, হারিয়েছেন কাজ, ফলে সাহায্য চাওয়ার হাত বেড়েছে বলছেন সমাজবিজ্ঞানী ও অর্থনীতিবিদরা। দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করে এরকম মানুষ তারা কাজ পাচ্ছে না। তারা কাজ না পাওয়ার কারণে তাদের ক্রয় ক্ষমতা অনেক কমে গেছে। ক্রয় ক্ষমতা কমে যাওয়ার ফলে তারা টিসিবির লাইনে থেকে তারা দ্রব্য সামগ্রী সংগ্রহ করার চেষ্টা করছে, এবং যারা একেবারেই হতদরিদ্র তারা মানুষের কাছে হাত পাচ্ছে। উন্নয়ন কর্মীরা বলছেন দরিদ্র মানুষের সহযোগিতায় সরকারি নানা কর্মসূচি চালু আছে, কিন্তু বিতরণ বৈষম্য ও রাজনৈতিক বিবেচনার কারণে হাত পাতা মানুষ কমছে না। সরকারের যে সামাজিক সুরক্ষাগুলো রয়েছে, এই সুরক্ষাগুলো যদি যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি যে সত্যিকার অর্থেই প্রাপ্য তাদের কাছে যদি পৌঁছানো যেত, তাহলে কিন্তু এই বর্তমানে যে আমরা দরিদ্রতার হার বা দরিদ্রতার চিত্রটা যে আবার সামনে চলে আসছে, এটা কিন্তু আসার কথা না। বিগত দিনে এই সেক্টরে যে দুর্নীতিগুলো হয়েছে বা কি কি কারণে হয়েছে, কারা করেছে, সেগুলো খুঁজে বের করা এক। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে পরিসরে ছিল এটা, অর্থাৎ আওতাটাকে বৃদ্ধি করা। সরকারি সামাজিক সুরক্ষা বলয়ের আওতা বাড়ানোর পাশাপাশি অঞ্চলভিত্তিক কাজের সুযোগ বাড়ানোর পরামর্শ উন্নয়ন কর্মীদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। চট্টগ্রামের জামালখানে অবস্থিত কদম মোবারক মসজিদ। ফৌজদার মোহাম্মদ ইয়াসিন খান 1723 সালে মসজিদটি নির্মাণ করেন। জনশ্রুতি আছে মসজিদটিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আব্দুল কাদের জিলানীর পদচিহ্ন রয়েছে, যা দেখতে প্রতিদিন ভিড় করেন ধর্মপ্রাণ হাজারো মুসল্লি। আজিজা হক পায়েলের তথ্য ছবিতে নুসরাত শোভার রিপোর্ট। কদম মোবারক চট্টগ্রামের সবচেয়ে প্রাচীনতম মসজিদ। এটি নগরীর জামালখানে অবস্থিত। মোগল সম্রাট মোহাম্মদ শাহের শাসনামলে ফৌজদার মোহাম্মদ ইয়াসিন খান 1723 সালে মসজিদটি নির্মাণ করেন। মসজিদটিতে 2টি পদচিহ্ন বা কদম সম্বলিত পাথর সংরক্ষিত আছে। সে অনুসারে মসজিদটির নামকরণ করা হয় কদম মোবারক শাহী জামে মসজিদ। জনশ্রুতি আছে একটি পাথরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যটিতে আব্দুল কাদের জিলানীর পদচিহ্ন রয়েছে। কথিত আছে মসজিদটির প্রতিষ্ঠাতা মদিনা শহর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্ন সংবলিত পাথর সংরক্ষণ করেন। মসজিদটির ছাদ আয়তাকার, রয়েছে 3টি গম্বুজ, 2টি খিলান ও 5টি দরজা। মসজিদের ভেতরের দেয়াল আয়তাকার প্যানেল ও কুলুঙ্গি দিয়ে সাজানো। 4 কোণায় রয়েছে 4টি মিনার। মোগল স্থাপত্যের আরবি ক্যালিওগ্রাফি, লতাগুল্মের নকশা, মোজাইক নকশা, রেখাচিত্রযুক্ত পাথরের অলঙ্করণে মসজিদটি সজ্জিত। মসজিদ সহ পাশের আরও বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে গড়ে উঠেছে কদম মোবারক শাহী জামে মসজিদ কমপ্লেক্স। এর আওতায় আছে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, জানাজার স্থান ও মুসলিম এতিমখানা, যা চট্টগ্রামের সবচেয়ে বড় এতিমখানা। ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য এই মসজিদ যেন আবেগের জায়গা। চিটাং অঞ্চলের মানুষ অনেকটাই ধর্মভীরু, তো তারা মনে করে এই মসজিদে আসলে তার মনের যে ইচ্ছা আকাঙ্ক্ষা হয়তো সৃষ্টিকর্তা অনেক সহজে পূরণ করে দিবেন। সেজন্য আমি যখনই এই এলাকায় আসি, অফিসের কাজে বা যে কোনো কাজে আসলে চেষ্টা করি এখানে নামাজ পড়ার জন্য। নবীজি ও বড় পীরের কদম মোবারক দেখতে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ভিড় করেন এই মসজিদে। নিউজ ডেস্ক, দেশ টিভি।